প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। আহ, আহ, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইরান যুদ্ধে কি জড়িয়ে পড়ছে পাকিস্তান। আলোচনায় আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার ও রফিকুল ইসলাম ভূঁইয়া। দর্শক চাইলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। আমরা মূল আলোচনায় চলে যাই। আমি রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করতে চাই। রাশেদ হায়দার ভাই, সৌদি আরবে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি হামলা করেছে। এই হামলাকে পাকিস্তানের উপর হামলার সমতুল্য হিসেবে বিবেচনা করা হবে বলে ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। আজ এ খবর দিয়েছে রয়টার্স। এখন প্রশ্ন হলো, আসলেই কি ইরান যুদ্ধে পাকিস্তান জড়িত হয়ে যাচ্ছে? ফলে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে আজকে দেখছেন, সকলকে আমার শুভেচ্ছা এবং মাসুদ ভাই, জড়িয়ে যাবে কিনা এইটা বোঝার জন্য আসলে আমাদেরকে সামান্য একটু পিছিয়ে আসতে। পাকিস্তান লোন নিয়েছিল, $3.5 বিলিয়ন লোন নিয়েছিল আরব আমিরাত থেকে। আরব আমিরাত এই লোন চাইছে, চাওয়ার পরে তারা বেশ কয়েক বছর ঘুরানোর পরে গত বছর তারা বলছে আমাদের এখন এই মুহূর্তে আমাদের এই টাকা দিতে হবে, টাকা পাবে। তখন তারা সৌদি আরবকে ধরছে যে আমাদের টাকা দাও, আমরা তো মুসলিম উম্মা, ভাই ভাই এই সে বইলা তাদের থেকে $3.5 বিলিয়ন নিয়ে তারা দিল কারে? আরব আমিরাত। এই টাকা দিতে দেয়, এরপর একটা চুক্তি করলো যে ঠিক আছে। তখন কিন্তু যুদ্ধ চলতেছে, অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে ইরানের সাথে। আমেরিকা যুদ্ধ করতেছে। আবার মাঝে মধ্যে ইরান কিন্তু যে সামরিক বেস যেগুলো আছে না মিডল ইস্টে আমেরিকান, ওইখানে ড্রোন হামলা চালায়, মিসাইল হামলা চালায়। তখন পাকিস্তানের সাথে একটা চুক্তি হলো, সামরিক চুক্তি। এটা একরকম ন্যাটোর মতো, যে ন্যাটোর এক দেশে আক্রমণ হলে আপনার ফাইট চালু হয়ে যাবে, সুতরাং সব দেশের উপর আক্রমণ করে সবাই মিলে ঝাঁপাইয়া পড়বে। এই ধরনের একটা সামরিক চুক্তি করছে, মানে তোমার দেশের আক্রমণ আমার দেশের আক্রমণ, আমার দেশের আক্রমণ তোমার দেশের আক্রমণ। আক্রমণ যখন আসলে ইরান যখন আক্রমণ করে অলরেডি চুক্তি আছে পাকিস্তানের সাথে, তখন পাকিস্তান বলে কি ব্যাপার, তোমরা তো আমাদের লাগে আক্রমণ হইতেছে, তোমরা কিছু কও না। দেখেন আসলে তো আমরা তো কন্ডেম জানাইতেছি, ওই জানাইতেছি, সেই জানাইতেছি, এগুলো করে এতদিন রাখছে। আর পাকিস্তানের সরকার পাকিস্তানের জনগণকে বুঝেছে আমাদের সাথে চুক্তি হয়েছে, এটা যদি মক্কা মদিনাতে যদি আক্রমণ করে, আমরা মক্কা মদিনা রক্ষা করার জন্য আমরা তো ইরান আর পাকিস্তানের যুদ্ধের মধ্যে যাইতে চাই না, কারণ পাকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে শিয়া আছে, এটা ভালো করে জানে। আবার ইরানের সাথে পাকিস্তানের বিশাল বর্ডারও আছে, সব মিলে সে প্যাসে পড়ছে। এখন এই মুহূর্তে যেটা কাহিনী যেটা হয়েছে, চায়না $17 বিলিয়ন ইনভেস্ট করছে পাকিস্তান, বিদ্যুৎ কেন্দ্র করছে, যেটায় 170,000 কোটি টাকা পাকিস্তানি রুপি দিতে হবে চায়নাকে, যেটা গত 4 বছর যাবৎ বিদ্যুৎ জ্বালাইছে, পয়সা দেয় নাই। এখন চায়না বলছে যে এই কয় মাসের জানি সময় দিচ্ছে, এর ভিতরে যদি পয়সা না দাও সব ব্লক করে দেবো, দেউলিয়া হয়ে যাবে, বন্দর বন্দর সব নিয়ে যাবো। পাকিস্তান পড়ছে এখন আরেক বিপদে, এইবার আবার যাইয়া পড়ছে সৌদি আরবের কাছে যে আমাদের $17 বিলিয়ন দিয়ে অন্তত পাকিস্তান থেকে বাঁচাও। মূল কাহিনী হচ্ছে ওইটা। এইটার পরে এখন সৌদি আরব চাপ দিচ্ছে, তোমরা তো চুক্তি আছে যুদ্ধ করার, আমাদের উপর আক্রমণ হয়ে তোমরা কিছু কও নাই। সেই হিসাবে তারা করছে 16টা না 17টা ওনাদের কাছে যে জঙ্গি বিমান আছে এগুলো পাঠাইছিল এর আগে, ওগুলা নিয়ে এখন আপনার ইরানের হুমকি ধমকি দিচ্ছে। মূল পাক্যাদের যে কারবার মূলত হচ্ছে যে ওই টাকার দরকার তাদের। এরা হচ্ছে ভাড়াটিয়া সেনাবাহিনী, যেমন যে রাশিয়ার একটা আছে না ওয়াগনার গ্রুপ, এরকম ভাড়াটিয়া সেনাবাহিনী। তারা এখন ইরান সৌদি যুদ্ধ তাদের কিচ্ছু না, তাদের কথা যে $17 বিলিয়ন নিতে পারে, এইটার জন্য তারা প্রয়োজনে ইরানেরা কেন, এরা চাইলে ওরা সৌদি আরবও বোম মারে দিতে পারে, এরা সৌদি আরবও বোমা মেরে দিতে। এখন এই বোমাটা যদি একবার ইরানের সাথে যুদ্ধটা লাইগা যায়, আমার মনে হয়, আপনি তো সন্দেহ প্রকাশ করতে চান, আমার মনে হয় এরা টাকার জন্য এটা কইরা দিবে, ইরানে মারবে। ইরানে মারলে কিন্তু খেলাটা আবার জমবে। বিশাল বর্ডার বালুচ কিন্তু ইরানের বর্ডারের সাথে, বালুচে বিদ্রোহ চলতেছে। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ পাকিস্তান যারা নিজের দেশের নাগরিকের উপরে বিমান হামলা চালাইতেছে। বালুচিস্তানে বিমান হামলা করতেছে পাকিস্তান, মানুষ মারা যাইতেছে। ওইদিকে আপনার পিওকেতে লাইগা রয়েছে, পিওকেও অগ্নিগর্ভা, ওখানেও অনেক লোক মারা গেছে, নিরীহ মানুষ মারতেছে। সুতরাং এখন একরকম কইতে পারেন যে একটা
একটা, বেশি লাগবে না, একটা ফাইটার জেট ইরানে যাইয়া একটা বোমা খালি ইরানে মারতে কোক পাকিস্তানকে। এরপরে দেখেন যে এদের হাত থেকে বালুসও চলে গেছে, এদের হাত থেকে ইয়েও চলে গেছে, কি বলে পিওকেও চলে গেছে, আবার এদের হাত থেকে ইয়েও চলে যাবে। ওই যে ওদের যে ইয়ে আছে না, কি বলে পাঞ্জাব, এগুলো সব যাবে, পাকিস্তান টুকরো হবে। তো সব খেলা হচ্ছে যে আপনারা বললাম ওই যে $3.5 মিলিয়ন একবার নিয়ে ইয়েরে দিছে চুক্তি, এখন $17 বিলিয়ন দরকার। সৌদি আরব থেকে এই টাকা বাইর করতে হলে সে পাকিস্তানে বোম মারতে হবে, নাহলে সৌদি আরবও দিবে না। কারণ সৌদি আরব গতবারই বলছিল আমাদের উপর আক্রমণ হয়েছে, তুমি চুক্তি করছো, আমাদের দেখতে আসো নাই, ঠেকাও নাই, কারণ আমরা তো কন্ডেম করেছি না, আমরা কন্ডেম করেছি। কিন্তু এইবার সৌদি আরব কন্ডেম মানতেছে না, চুক্তি আছে মারবা, তোমার চুক্তি আছে, আমারে মারবা, আমারে কেউ মারলে তোমরা মারবা, এখন মারো যায় ইরান। আর আমেরিকা তো আছেই, আমেরিকা এই সুযোগটাকে চাপ তো দিছে, তোমার টাকা দিছে, পয়সা দিছে, লাগলে আরো দিব, মাগার মারো তুমি ইরানকে। পাকিস্তান হচ্ছে যে ব্যবহারী, যেমন আফগানিস্তানও তারা সেম ঘটনা ঘটাইছিল এই পাইকারা, শুধু এইটাই হবে দেখেন। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিকের কাছেও আসি। রফিক ভাই, এই অবশ্যই ফটোকার্ডটা দেখেছেন এবং খবরটাও পেয়েছেন যে ইরান হুমকি দিয়েছে, ইরানকে হুমকি দিয়েছে পাকিস্তান, যে সৌদি আরবে হামলা হলে, অর্থাৎ ইরান সমর্থিত হুথি যে গোষ্ঠীটা আছে ওরা হামলা করে, ইরান যদি পাকিস্তান যদি নিজেদের উপরে হামলা করেছে বলে ইরানে হামলা করে বসে, এর পরিণতি কি হবে রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক। দেখেন এইগুলি নিয়ে এত আলোচনা, আমাদের এনে প্ল্যাটফর্মের আলোচনা মানে এক পর্যায়ে গতকালকে মানে বলছিলাম আমি এই জিনিসটা, যে এখানে কি ধরনের সিচুয়েশন অপেক্ষা করতেছে। কারণ সৌদি আরবের সাথে তাদের যে সামরিক চুক্তিটা আছে সেটা হলো আপনার নেটো স্টাইলে, মানে সৌদি আরবের উপরে যদি হামলা করে তাহলে পাকিস্তান সৌদি আরবের পক্ষ হইয়া ওই দেশের সাথে আপনার যুদ্ধ করবে, মানে দুই দেশের সাথে মিলে করবে। আবার পাকিস্তানে যদি কেউ হামলা করে তাহলে সৌদি আরব এবং পাকিস্তান মিলে ওই দেশের উপরে হামলা করবে। এই হলো মানে চুক্তির যে সিস্টেম। এখন আপনার রাশেদ ভাই তো অলরেডি বলে বলছে যে ওই যে ভিক্ষা করতে গিয়া যে ধরা গায়ে আসছে, ওইটা মানে নাকে খত দিয়ে আসছে, এটা তো বলছি। এবং আরব আমিরাতের ব্যাপারটা তো এই যুদ্ধের মধ্যেই কিন্তু ঘটনা ঘটছে, যে $2.5 বিলিয়ন না $3 বিলিয়ন হারাল ছিল, পরে ওদেরকে চাইছে এদের ফেরত দাও। এবং ইতিমধ্যে কিন্তু ওইখান থেকে আরব আমিরাত আপনাকে পাকিস্তানি অনেক মানুষকে কিন্তু বের করে দিছে, এই যুদ্ধের মধ্যে বের করে দিছে। আপনারা জানেন ওরা ম্যাক্সিমামই হলো শিয়া সম্প্রদায়ের লোক, ওদেরকে বের করে দিচ্ছে প্রায় 15-20 হাজারের মতো বের করে দিছে। আপনি বুঝতে দেন, রাশিদ ভাই তো বলেছে যে শিয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু ইয়াতে পাকিস্তান আছে, এখানে বড় একটা মানে ইয়ে আছে, গন্ডগোল আছে। এখন যে জিনিসটা আসছে, যেহেতু আপনার সৌদি আরবে প্রথম কিন্তু আপনার ইয়াতে আক্রমণ করছে, ওই সানা বিমানবন্দরে আক্রমণ করছে, ওই যে ইয়েমেনে কেন আক্রমণ করছে, যে এইখান থেকে যেহেতু যুদ্ধটা এখন তো ছড়ায় পড়ছে, কিন্তু এখন কিন্তু এলোপাতারি যুদ্ধ হচ্ছে, শুধু খালি আপনার ইসরায়েল চুপচাপ বসে রয়েছে, আর এখন এলোপাতারি কিন্তু মাইক দিতেছে। এখানে হয়তো বা কি চিন্তা করে আপনি মানলো, বলছে যে এখানে ইরানের বিমান নামবে, কিন্তু ইরানের তো বিমান শক্তি অতটুকু নাই, এখানে বিমান নামার ব্যাপার না। তবে এটা আসলে খুরা যুক্তি নিয়ে আসলে মারছে ইয়েমেনের উপরে। ইয়েমেনের উপরে মারার পরে ইয়েমেন কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র মারছে ডাইরেক্ট সৌদি আরবে। এখন পাকিস্তান, আমি তো এই কথা বলি, আমার যে ভিডিওতে বলি, আপনার ভিডিওতে বলি, আমি আপনার প্ল্যাটফর্মে বলি, আমার প্ল্যাটফর্মে বলি, পাকিস্তান বলেন, মিশর বলেন, ইভেন আপনার ফিলিস্তিন বলে, যাদের নিয়ে আমরা সবসময় কথা বলি, ফিলিস্তিনও কিন্তু ইরানে যেমন এই যে আরব কান্ট্রি বিভিন্ন জায়গায় যেন হামলা করলো, হামলা হয় কি, ইরান তো বলতে আছে যে আমরা কোনো আমার এই ভাইদের উপরে আক্রমণ করতেছিল, আমরা এই যে আমেরিকার ঘাঁটির মধ্যে হামলা করতেছি, এবং আমরা কিন্তু ঘাঁটি করছে, কোনো আপনার সমাবেশে করতেছে। এখন ওই দিন আপনার মিশর প্রতিবাদ জানাইছে, ফিলিস্তিনি প্রতিবাদ জানাইছে, এবং আজকে আইসা দেখা গেল, এর আগের দিনই আমি বলছিলাম যে কথাটা, যে পাকিস্তান এই যুদ্ধের মধ্যে জড়ায় যাইতে পারে কিনা, এবং জড়ায় যাবে এরকম একটা সম্ভাবনা আছে। এখন পাকিস্তান কিন্তু আজকে স্পষ্ট ভাষায় বলছে, যেহেতু তাদের সৌদি আরবের সাথে তাদের বাইন্ডিংস আছে, তাদের কাছ থেকে টাকা খায়, তাদের কাছে টাকা আনছে, আরো আনতে হইব, কারণ তাদের তো অবস্থা আপনি বুঝেনি। পাকিস্তান কিন্তু ওই যে আরব আমিরাত যে $2.5 বিলিয়ন না $3 বিলিয়ন আমি যতটুকু জানি, রাশেদ ভাই বলে $2.5 বিলিয়ন, আর সৌদি আরব যে টাকাটা দিচ্ছে, ওই টাকাটা যদি না তো দেউলে হয়ে যেত ওই সময়।
এ সময় দেউলিয়া যেত, ওই সময় দেউলিয়া যেত। এখন ওই টাকার জন্য অনেক চুক্তিবদ্ধ হয়েছে, এখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু সৌদি আরবের পক্ষে কিন্তু কথা বলতে বাধ্য হয়েছে। এবং আর আর যেহেতু যুদ্ধটা কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ছড়াই গেছে, কিন্তু এখন ব্যাপক করছে। গতকালকে কিন্তু আপনার হুতিরা বলছে, ইরানের পক্ষই বলছে, ইরানই বলে দিছে যে বাব আল মানদের এই প্রণালী বন্ধ করে দিবে। বাবাল মান্দেল গুলো আপনার ওই যে ইয়ামের আপনার সমুদ্র, ইয়েমেনের দিয়া সীমানা দিয়া ওই দিক দিয়ে ঢুকতে হয় আপনার সৌদি আরবে, সৌদি আরব থেকে তেল আনতে হয়, মানে ওই দিক দিয়ে হরমুজ প্রণালী বন্ধ, এদিক দিয়ে বাবেল মান্দেও যদি বন্ধ করে দেয়, তাহলে তো আপনার ওই সৌদি আরব কিন্তু এই ইয়াতে আক্রমণ করে, ইভেন আমেরিকা আক্রমণ করে। আর সৌদি আরব যদি আক্রমণ করে, ইয়েমেন সৌদি আরব উপরে আক্রমণ করবো ব্যাপক হারে, অলরেডি করছে। তখন ওই যে পাকিস্তান দিয়ে নাকে খত দিয়ে আসছে, তাকে যেতে হবে, নাহলে তো 2 দিন পরে ভাত পাবে না তারা। সেক্ষেত্রে যুদ্ধ কিন্তু জড়ায় যেতে পারে। এখন এই যুদ্ধ যদি জড়ায় যায়, পাকিস্তান কিন্তু একটা কথা ইরানকে বলছে, ওই ইয়াকে বলছে না, ইয়েমেনকে বলছে না, বলছে হুঁশিয়ার করছে তাদেরকে, যেহেতু ইয়েমেনের হলো মানে কি বলে খালু বলতে পারে হলো ইরান, তখন ইয়েমেনের না বলে বলছে ইরানকে, বলছে যে আপনার যোদ্ধাদেরকে, আপনার লোকদেরকে আপনি ফেরান, নাহলে কিন্তু আমরা এটা আমাদের মানে আক্রমণ করবো, এরকম একটা কথা বলছে। সেক্ষেত্রে যদি আবার যদি ফের সৌদি আরব যদি আক্রমণ করে ইয়েমেন নিশ্চিত আপনার সৌদি আরব আক্রমণ করবে এবং বাবেল মানদে দেখবে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ করলে পাকিস্তানের কিন্তু দায়িত্ব পড়ে যাবে, তাদের কোনো রক্ষা নাই। এই ক্ষেত্রে যদি হয়, তাহলে আপনারা বুঝতে পারেন এই যে সীমানা আফগানিস্তানের সাথে সীমানা আছে না, ইয়ার সাথে ওই যে ইরানের সাথে সীমানা হলো পাকিস্তানের, এই সীমানার যে জায়গাটা আছে এটা হলো আপনার ওই বেলুচিস্তান। বালুচিস্তান তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করেছে। এখন ইরান যদি আক্রমণ নাও করে, তখন দেখবেন আপনার বেলুচ আপনার লিবারেশন আর্মিতে তারা, তার মানে পাকিস্তান কিন্তু যুদ্ধে জড়ায় পড়ার সম্ভাবনা সমান। এই মুহূর্তে যুদ্ধ যদি বন্ধ না হয়, আর যদি আপনার সৌদি আরব যদি ইয়েমেনে আক্রমণ না করে, ইয়েমেন আক্রমণ করতে পারে এই কারণেই, কারণ যুদ্ধ যদি ছড়ায় যায় আর যদি না থামে, নিশ্চিত থাকেন আপনি বাবাল মানদের বন্ধ করে দিবেন। বন্ধ করলে কিন্তু আপনার ইয়েমেন টার্গেট হবে, ইয়েমেন টার্গেট হলেই তখন আপনার এই সৌদির উপর আক্রমণ হবে, তখন এখানে আপনার এই সমস্যা হবে। এইটা কিন্তু জটিল একটা মানে অবস্থায় আছে। যুদ্ধে জড়ায় যাওয়ার সম্ভাবনা পাকিস্তানের খুবই বেশি, খুবই সম্ভাবনা আছে, এবং এই যুদ্ধে জড়ায় যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অলরেডি তারা কিন্তু সতর্কতা দিছে। ধন্যবাদ। জি রফিক ভাই, আপনাকেও ধন্যবাদ। রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। রাশেদ হায়দার ভাই, একটা কথা, সেটা হলো ইরানে যদি হামলা করে পাকিস্তান, রফিক ভাইয়ের কথা একটা কথা উঠে আসছে, যদি হামলা করে সেই ক্ষেত্রে ইফেক্ট পড়বে কোথায়? বালুচিস্তানে। মধ্যপ্রাচ্যে তো হবেই, বাবাল মানদেব বন্ধ হয়ে যাবে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, সেইখানে টোটালি এক ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হবে। এই ফাঁকে প্রভাব গিয়ে পড়তে পারে বেলুচিস্তানে, যেটা রফিক ভাইয়ের কথায় উঠে আসছে। এই প্রসঙ্গে যদি একটু স্মরণ করি, সেটা হলো 1971 সাল। 1971 সাল 9 মাস যুদ্ধ চলছিল। ভারত কিন্তু এখানে সশস্ত্র হামলা করেনি পূর্ব পাকিস্তানে। পাকিস্তান যখন ভারতে হামলা করেছে, বিমান হামলা, তখন ভারত একটা সুযোগ পেয়ে গেছে, সেই সুযোগ তারা তখন আর হাতছাড়া করেনি। ঠিক সেই ধরনের একটা ছক কি সামনে অপেক্ষা করছে এমন মনে হয় এই রাশেদ হায়দার? সেই ছক অপেক্ষা করছে। এবং আপনি একটা কথা বলি, এই যুদ্ধ কিন্তু ওই যে রফিক একটা কথা বললো না যে যুদ্ধটা ছড়াই গেছে। আপনি একটা জিনিস দেখেন, হরমুজ প্রণালী অলরেডি বন্ধ। এখন হুতিরা যদি বাবেল মন্দি বন্ধ করে দেয়, কারণ ইয়েমেনের যে অংশটা হুতিদের দখলে, সেই অংশটাই কিন্তু বাবেল মন্দি, ওইটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, এইদিকে আরেকটা জিনিস জানেন কিনা জানি না, রাশিয়ার যে আরো এই আজব সাগর যেটা আছে, আজব সি বল, ওইটা দিয়ে কিন্তু পৃথিবীর প্রায় 17% তেল যায়, সেইটাও অলরেডি বন্ধ। 116টা জাহাজের উপরে টার্গেট করে আক্রমণ করছে হচ্ছে যে আপনার ইউক্রেন। হয় না, ওই আজব সির এই পাশেও রাশিয়া, এই পাশে চতুর্দিকে রাশিয়া, কিন্তু আরো ভিতর থেকে আক্রমণ করতে। তাই এখন যদি আজব সি বন্ধ হয়ে গেছে, হরমুজ বন্ধ, এখন যদি আপনার বাবেল মন্দিরও বন্ধ হয়, সারা পৃথিবীর অবস্থাটা কোথায় যায় দাঁড়াবে আগে সেইটা চিন্তা করেন। এবং ভারত দেখেন 9 মাস যুদ্ধ করছে কিন্তু বাঙালি মুক্তিযোদ্ধারা, ভারত কি করছে আমাদের?
ভারত কি আইসা কি এখানে হুলস্থুল মারামারি করছে কারণ না, ভারতে গেছি আমরা বর্ডার পার হইয়া, সেখানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদেরকে অস্ত্র শস্ত্র দেওয়া হয়েছে, ট্রেনিং দিয়ে দিয়ে ছেড়ে দিছে, ভাই তোর দেশ তুই স্বাধীন কর, আমারে আনিস না। আর করছে ভারত সারা পৃথিবীতে ইন্দিরা গান্ধী যে কূটনীতি করছে, বিভিন্ন দেশকে বুঝাইতেছে কিভাবে, যেটা এখন পাইকারা যেমন ওই যে এখন বিমান হামলা চালাইতেছে কোথায় আপনার ইয়েতে বেলুচিস্তানে, ঠিক তখন পাইকারা কিন্তু বাংলাদেশেও গণহত্যা চালাইছিল। এইটা বুঝাইছে, এটা বুঝে একটা জনমত তৈরি করছিল ইন্দিরা গান্ধী। এরপরে এরা পাইকাদের তেমনি মাথা মোটা, পাইকাদের কিন্তু দেখেন এদের মাথা মোটা, কারণ সারাদিন এরা খাইব রুটি আর গরুর মাংস খাইব, সুতরাং মাথা মোটা, এদের মাথায় বুদ্ধি নেই। এরা যে এগুলো কি মাইরা দিল ধান তারাকে ভারতে বোমা, ভারতে মারার লগে লগে তুই বইয়া থাকো ভাই, তুই ওই মাথা থেকে এই মাথায় আমার দেশে মারবে, আমি মারুন না, ভারত বাস ইয়ে বন্ধ করে যে মাইরা দিল তাদের। তারা কয় ফ্রন্টে যুদ্ধ করবে, এদিকে গেরিলা যুদ্ধ বাংলাদেশে চলতেছে, ওইদিকে এদের ফ্রন্টে ভিতরে ঢুকে ভারত মাইরা দিতেছে, তখনই এরা কাবু। ভারত ঢুকে মাত্র 16 দিন লাগছে, সব স্যারেন্ডার, 93,000 সৈনিক প্যান্ট খুইলা আন্ডারওয়্যার পরে স্যারেন্ডার করছে 16 তারিখ, ডিসেম্বরের 16 তারিখ। ঠিক এখন কি হবে জানেন, কোন মতে পাকিস্তান যদি শুধুমাত্র ইরানে না, ওই যে হুতিদের ওইখানে ইতে শেয়ানা আছে, পাইকারা এইবার হয়তো শেয়ানা করবো কি সরাসরি ইরানে মারবে না, তারা যাবে হুতিদেরকে মারতে। এখন হুতিরে মারেন আপনি আর ইরানরে মারেন, ওই যে নেটোর যে আর্টিকেল 5 বা আপনার কি বলে সৌদি পাকিস্তানের যে আর্টিকেল, সেটা তখন এমনি চালু হয়ে যাবে। কারণ হচ্ছে ইরান হুতিদের সমর্থন করে, ইরান হিজবুল্লাহর সমর্থন করে, হামাসের সমর্থন করে ইরান। গাজাতে হাজার হাজার মানুষ মারা গেছে, কোন মুসলমান দেশ তো এইড নেওয়া যায় না, সবসময় সাহায্য কিন্তু করছে ইরান। এখন সৌদি আরবে কেন মারছে লাগিয়া গেছে পাকিস্তান, কারণ হচ্ছে ওই পয়সা কইলাম না আগের 3.5 বিলিয়ন তো দিছে বাচ্চে, এটা চায়নার 17 বিলিয়ন কই থেকে দিব। চায়না যে বিদ্যুৎ, ওদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে একদিনে, পাকিস্তান অচল হয়ে যাবে। এখন বোমা একটা যেখানে বড় হয় হুতিদের ইয়েমেনে পড়ুক আর ইরানে পড়ুক, সাথে সাথে দেখবেন যে ওই বর্ডার দিয়া সে হাজার হাজার ড্রোন আর অস্ত্র ঢুকা যাবে কোথায়, বেলুচে। বেলুচে ঢুকলে পাইকাদের লগে কিন্তু টার্গেটে বৈশা রয়েছে আফগান যোদ্ধারা, আফগানিস্তান বর্ডার আছে, হেরাও মারবে। এদিকে পিওকে যেটা পাক অধিকৃত কাশ্মীর, সেইখানের লোকজন অলরেডি ভারতরে বলতেছে আপনারা বাঁচান, আমাদের সাহায্য করুন। তো এটা কিভাবে হতো, ওরা বলতেছে ভাই জিরো লাইনের উপরে যে বর্ডারটা দিয়ে রাখছেন তার কাটার বেড়া বা জিরো লাইন, ওটা একটু ওপেন করে দিন। কারণ এই আজাদ যে কাশ্মীর পিওকে যেটা, ওরা জানে যে এই জিনিসটা একবার যদি ওপেন করে দেয় ভারত, অস্ত্র ঢুকতে কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ডে অস্ত্র ঢুকে যাবে পিওকেতে, ওরা ফাইট দিতে পারবে। কারণ পাহাড় পর্বত ওই জায়গা তো পিওকের লোকেরাই জানে কোথায় কোন পাহাড় আছে কোথায় কি আছে। এবং ভারত কি করবে দেখেন, ভারত সরাসরি পিওকের জন্য যুদ্ধে যাবে না, ট্যাঙ্ক কামান বিমান নিয়ে ওখানে যুদ্ধে যাবে না, ভারত চুপচাপ ঠিক আছে অস্ত্র নিবা নাও, ট্রেনিং নিবা নাও। ভারত কইব না যে এটা স্বাধীন করে এনে আমাদের লগে জোড়াও, ভারত এইটাও কইব না, তোমরা স্বাধীনতা চাইতেছ স্বাধীনতাটা লো, আগে আগে লো স্বাধীনতা, তোমরা স্বাধীন হয়ে যাও, কোনো সমস্যা নেই, তোমরা একবার স্বাধীন। এদিকে তো আছে, কিন্তু পিওকে যদি বাঁচতে হয় তাহলে স্বাধীন হওয়ার পরও তারা নিজেরাই ভারতের কাছে আসবে যে বাবা আমাদেরকে একসাথে হইয়া যাক, একটা গণভোট করে হইলেও আমরা এক হইলাম। কয় ফ্রন্টে যুদ্ধ করবেন আপনি পাকিস্তানি, পিওকে তো যুদ্ধ করবেন, ওইদিকে বালুচে যুদ্ধ করবেন, এদিকে আফগানের লোকে যুদ্ধ করবেন, ওইদিকে ইরান তো ধাক্কাবেই। আপনার বিমান আছে ধরেন 50টা, তার মধ্যে তো 35টা তো সৌদি আরবে দিয়ে রাখছেন যে স্যার আপনাদের এখানে দিয়ে রাখলাম, কারণ হচ্ছে চুক্তি করছি না, এখন 17 বিলিয়ন আরো নিতেই স্যার, সুতরাং আপনার বিমান করে এদিকে বেলুচেরা মারবেন নাকি ইন্ডিয়ার, আর ইন্ডিয়ার উপরে যদি কোনো ভুল ক্রম একটা দেয় গুলিও করে তৈরি মারবো। পাইকারা এখনই চিল্লাইতেছে পিওকেতে যে গ্যাঞ্জাম হইতেছে, এটা ইন্ডিয়া ইন্ধন যোগাইতেছে। বেটা যে পিওকে চাষাবাদে যারা খাদ্য, পাকিস্তানের 65% লোকের মুখে খাদ্য তুলে দেয় শুধুমাত্র পিওকে, আজ এই কাশ্মীরের লোকজন, সে কাশ্মীরের লোকজনের 95% খাদ্য পায় না, মানে যারা উৎপাদন করে তারাই পায় না। বেলুচিস্তানে স্বর্ণের খনি আছে, আরো কি কি খনি আছে, রেয়ার আর্থ আছে বেলুচিস্তানে, সেখান থেকে সব উঠে নিয়ে আইতেছ কারা, পাকিস্তানিরা, বেলুচ পায় না। তো যুদ্ধ তো ভাই হবে, এবং যদি এটা আপনি ভুলে হোক আর শুদ্ধতে হোক কোনো মতে যদি একটা পরে তো বরবাদ, মানে কি যে হবে এটা কল্পনা করতে পারবেন না। পাকিস্তান ভাঙা চুরে 2-3 টুকরো হবে। এক ভাই মনে হয় লেখছে যে ওই যে পারমাণবিক বোমা আছে বেলুচে, ওগুলা কি হবে, ভাই বেলুচিস্তানে পারমাণবিক বোমা নাই,
বেলুচিস্তানে কোনো পারমাণবিক বোমা নিয়ে রাখে নাই, কারণ পাকিস্তান এখনো কোনো বোমা প্রিপেয়ার করে রাখে নাই, যেটা ভারত করছে অলরেডি 12টা। রাশিয়াতে আছে, আমেরিকাতে আছে, এরা করে রাখছে, ছাতা বলে। পাকিস্তান করে না। পাকিস্তান ওয়ারেড বানাইছে, বানাই ওগুলো জায়গা মতন রাখছে। তার মধ্যে অর্ধেক ওয়ারেড বানায় গত সিঁদুর 2-তে কি নাকি ভাই 1.5 ফিট বাই 1.5 ফিট একটা ছিদ্র দিয়ে মাইরা দিছে, যেখান থেকে আপনার এই ভিতরে কি হয়েছে কে জানে। সারা আমেরিকা, মিডল ইস্ট সব জায়গায় ওখানে জোগাড় গেছিল, পাহাড় ঘেরাও, ওই অঞ্চল ঘেরাও করে রাখছে, ওখানে লোকজন নাই, ওটা সিল করছে। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি যে পাকিস্তান, ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালাকে বাদ। ভাই পাকিস্তান, আপনারা যারা আছেন, আমাদের বাঙালি যারাও আছেন, যারা পাকিস্তানকে অসম্ভব ভালোবাসেন, সবাই চলেন একযোগে পাকিস্তানে যাই। আমরা এই যে পাকিস্তান জাতির ধ্বংস যারা করতেছে, এই পিওকে এবং এই কি বলে বেলুচ, এদেরকে মেরে আমরা হত্যা করব। চলেন ভাই, বিমান ধরেন সবাই, পাকিস্তানের পক্ষে আমরা ইরানের লগে ফাইট করব। ইরানরে মারবো, কারণ ওরা সৌদি আরবে মারছে না কি মারছে তারা পাকিস্তান। রাশেদ হায়দার ভাই, আপনি যে বললেন ভারতের কথা পিওকে নিয়ে, ভারতের তো একেবারে কোলের ভিতরে ওটা, আর বালুচিস্তান ইরানের কোলের ভিতরে। এখন যদি ইরানে হামলা হয়, ইরান যদি বালুচিস্তানের ওদিকে ওদেরকে হেল্প করে বসে, যেটা 71-এ যেমন ভারত করেছে পূর্ব পাকিস্তানে। এখন আবার আরেকটা পয়েন্ট, সেখানে ভারত কিন্তু পাকিস্তানকে বেশ হুমকি দিয়ে যাচ্ছে ইদানিং কালে। অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি, ওই যুদ্ধটা সমাপ্ত হয়নি, ওটা স্থগিত করা হয়েছে, ওটা কিন্তু চলমান আছে, আপাতত স্থগিত, পুশ করে রাখা হয়েছে। যদি ওদিকে শুরু হয়ে যায়, এদিকে ভারত যদি আবার অপারেশন সিঁদুর রান করে, সেক্ষেত্রে পিওকে বেলুচিস্তানের পরিণতি কি হবে 2 মিনিটে যদি একটু বলেন, তারপরে যাব রফিক ভাইয়ের কাছে। মাসুদ ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, ধরেন আপনি প্রেম করলেন এক মেয়ের সাথে প্রেম করলেন, মেয়ের পরিবারের সবাই কেউ রাজি না ফাজি না, তখন মেয়ে হয়তো দেখা গেল মাইয়ারা জোর করে বিয়ে দিচ্ছে, আপনার শত্রু হিসেবে। আপনার শত্রু মেয়ে যে অন্য জায়গায় বিয়ে দিতেছে বাপ মা, মেয়ে এই বাড়িতে যায় সুখে শান্তিতে কাটাইবে, কিন্তু আপনার শত্রু হলো কি মাইয়ার বাপ ভাই, আশপাশের বন্ধু বান্ধব যা আছে, এগুলো হয়ে গেছে আপনার শত্রু। কিন্তু হয়রাজ আপনি এটা চিন্তা করেন যে মাইয়ারা আপনি জীবন দিয়ে ভালোবাসতেন, যে মাইয়া আপনার জন্য আত্মহত্যা করে, হে মাইয়া রাজি গেছে আরেক বেটার লগে বিয়ে করে চলে যেতে, কারণ আমেরিকার ভিসা আছে এই জন্য। এটা চিন্তা করছেন, এটা চিন্তা করেন, কিন্তু আপনার শত্রু ছিল এরকম। পাইকাদের অবস্থা কি জানেন, হেরা যেই মাত্র না পিওকেতে একটু গন্ডগোল, ওই ইয়েতে গন্ডগোল, তখনই হেদের কথা হচ্ছে সব ইন্ডিয়া করায়। এখন আমি বলি, যেই দিন ওরা একটা বোমা, একটা ককটেল মারুক শুধু ইরানে বা হুতিদের কাছে, দেখবেন যে বেলুচ কি করে। বেলুচের কাছে AK-47 রাইফেল এগুলো কোন দিক দিয়ে আসে, বেলুচের কাছে আপনি যদি একদম ভুলা যান, সব ভুলা যান, দেখবেন যে এই যে আজকের যে হুমকি, এই হুমকির পরে বেলুচের মধ্যে অন্তত পক্ষে 300 থেকে 400 ড্রোন আছে, ওদের কাছে শায়েদ 1 ড্রোন আছে, যেগুলো যে পাইকাদের মারবে। এখন এরা করব কি, এই যে পাইকারা করব কি, যেই বেলুচের লগে লাগবো, যে আফগান মারবো, যেই পিওকে আরো জোরদার করব, তখন হেরা কিছু হোক আর না হোক, হেরা একটানে একটা বোমা ইন্ডিয়ান বর্ডারের দিকে মারবো। তো ইন্ডিয়ার কাছে অনেক কিছু আছে, অনেক রকম জিনিসপত্র আছে, এগুলো দিয়ে ইন্ডিয়া ঠেকাইবো। আর ইন্ডিয়া যেই না ঠেকাইবো, ওই সিঁদুর 2 আবার চালু হয়ে যাবো। মানে আপনারা এর আগে যেটা সিঁদুর দেখছেন, ওটা ছিল বারান্দা শো। সিনেমা হলে যেমন ভিতরে শো চলে, কিন্তু বারিন্দাতে পোস্টার লাগানো থাকে, ওগুলা দেখান, ওইটা হচ্ছে বারিন্দা শো। তখন দেখবেন যে আসল সিঁদুর কারে কয়, কত প্রকার কি কি, ওইটা দেখবেন আসল। তো এই ভুল, একটা ভুল চাল পাকিস্তানের জন্য, একটা ছোট ভুল চাল পাকিস্তান ধ্বংস। পাকিস্তান হুতিরে মারুক, পাকিস্তান ইরানরে মারুক, বেলুচ গেছে হেরাতে, আফগানিস্তান মারবে। আর কোন ক্রমে ভুল করেও যদি একটা মারে, তাতেই শেষ। ভুল করে একটা ওই যে গুলাইল দিয়েও যদি মারে না পাকিস্তানের এই ইন্ডিয়ার দিকে, তখন আমি আপনার বারবার বলতে, কয় ফ্রন্টে যুদ্ধ করবেন? আপনি কি বেলুচ রক্ষা করবেন, আপনি কি ইয়ে রক্ষা করবেন, পিওকে রক্ষা করবেন, নাকি আপনি ইয়ে রক্ষা করবেন, আফগানিস্তানের লোকে যুদ্ধ করবেন, নাকি সৌদি আরবের জন্য মারামারি করতে যাবেন? তবে আরেকটা ঘটনা হইতে পারে, একটা কথা বলি, পাইকারা তো এটা তো ওয়াদার ঠিক নাই। মনে করেন পাকিস্তানি যখন বলবে ইনশাল্লাহ, তখনই বুঝবেন যে হারামজাদাদের ভিতরে আছে। এদের এই ইনশাল্লাহ কিন্তু আসলে ইনশাল্লাহ না, ওয়াল্লাহ হালাল বললে মনে করেন যে এই বেটার ভিতরে সব হারামি আছে। এরা একটা কাম করতে পারে, যে এরা চিন্তা করবে, জানে ভাই আমরা এত কিছু যাবো না, সৌদির জন্য ইরানও মারতে যাবো না, ইয়ে তো মাথা আমাদের তো 2টা যাইবো, এক কাজ করি। এরা হয়তো দেখবেন যে আজকে রাতের ভিতরে বেলুচ এবং পিওকেতে ব্যাপক গ্যাঞ্জাম করবে তারা নিজেরা,
কইরা কবে যে দেখো আমাদের তো সংসদ আছে, সংসদ বলতেছে সারা দেশে প্রচুর গন্ডগোল চলতেছে, আমাদের সোলজার কেমনে যুদ্ধে যাবে? আমরা এখন 50,000 পিওকেতে পাঠাইতেছে, 30,000 বেলুসে পাঠাইতেছে আফগানের সাথে বর্ডারে। এরা এই কামটা করতে পারে, কারণ এরা পয়সা চাইতে ভিক্ষা করার সময় আসিফ মুনির, শেহবাজ শরীফ এরা যায়, আর যখন এটা দিতে না হয় তখন কিছু আমাদের সংসদেতে এইরকম কথা কইছে, তখন সংসদ আয়, ভিক্ষা আগে করে পরে সংসদ দাঁড়ায়, এটাও হইতে পারে। যারা সংসদে করে যে দেখেন আমরা তো যুদ্ধ লেগে গেছে দেশের ভিতরে, আমরা কাউরে হেল্প করতে পারতাম না, এখন যুদ্ধে যাইতে পারতাম না, এটা হইতে পারে। কারণ পাইকাদের কোনো ভাই জাত পাত নাই, এদের মা বোনও নাই, বুক পিটো নাই, সোজা কথা। জি, রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই, আজকের আরো একটা খবর আছে, সেটা হচ্ছে বালুচিস্তানে জনগণের উপর, নিজ দেশের জনগণের উপর বিমান হামলা করছে পাকিস্তান আর্মি, এয়ারফোর্স। রাশেদ হায়দার ভাইয়ের আলোচনায় এই কথাটা সংক্ষিপ্ত আকারে আসছে। এটা কিন্তু বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে হতাহতের সংখ্যা জানতে চেয়েছে। সব মিলিয়ে রফিক ভাইয়ের কাছে এই প্রশ্নটা করতে চাই যে বেলুচরা যে স্বাধীনতা ঘোষণা করলো, নানাভাবে স্বীকৃতি আদায়ের জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বব্যাপী আবেদন জানিয়েছে, তাদের এই স্বাধীনতার কি গ্রাউন্ড ধীরে ধীরে তৈরি হচ্ছে? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই। স্বাধীনতার গ্রাউন্ড আগেই তৈরি হয়ে গেছে, বুঝছেন? স্বাধীনতার গ্রাউন্ড যদি তৈরি না হইতো, তারা কি আর ওই বিবৃতি দিয়ে লইলে ওর বালুচ ইয়ার বালুচ যে 85% দখল হয়ে গেছে গা। আর একটা সাক্ষাৎকারে তো দিয়ে বালুচিস্তানের দুইটা যে যোদ্ধা, তাদের সাক্ষাৎকার দিয়ে বলছে। রফিক ভাই আরেকটু তাহলে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যদি সেখানে পাকিস্তান আর্মি নিয়ন্ত্রণে বালুচিস্তান থাকতো, তাহলে তারা বিমান হামলা করছে কেন? এটা একটু আলোচনা। আমি এই কথা আসতেছি, আমি ওই লোকের কথাই বলতেছি। ওরাই তো বলছে যে ওই যোদ্ধা, ওই যে সাইফুল বাড়ি টিটু মনে হয়, আর হলো ফরিদ ভাই, শেখ ফরিদ, সে তারা দুজনের সাথে আপনার যে সাক্ষাৎকার দিল, দুইটা আপনার বালুচ যোদ্ধা, আমি সাক্ষাৎকারটা শুনছি। ওরা বলছে যে 99% জায়গা তাদের দখলে, এবং সেটা বলছে যে পাকিস্তান আর্মির এখানে কোনো আর খবরদারি নাই, হালকা আছে। এখন তাদেরকে নিয়ন্ত্রণ, তাদেরকে বিমান হামলা ছাড়া আর কোনো গতি নাই। এই যে বিমান হামলা, ওটা কিন্তু 2-3 দিন আগে কিন্তু সাক্ষাৎকারটা, এখন আজকে কিন্তু আসছে যে বিমান হামলা আসছে, বিমান হামলা করছে। পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু আগামী ডিসেম্বরের কথা তো বলছে যে বের করে দিবে, এখান থেকে আর থাকতে পারবে না। এবং ওদের যে লোকাল প্রশাসনটা আছে, ওদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে, অলরেডি কবজা নিয়ে গেছে টোটালটা। এখন কিন্তু পাকিস্তানের ওই যে যেটা লোকাল প্রশাসন, এটা পাকিস্তানের ওই হাতে আর নাই। এখন কিন্তু ওইটা পুরাটাই হইলো আপনার বালুচ আর্মিদের হাতে, বালুচ লিবারেশন আর্মিদের হাতে। যেমন আমাদের বাংলাদেশের, আমাদের যে মুক্তিযুদ্ধের সময়, যুদ্ধের সময় কিন্তু অসহযোগ আন্দোলন যখন ডাক দেওয়া হলো, তখন থেকে কিন্তু প্রশাসন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কাজ করতেছিল। পুরা প্রশাসনে চলে গেছিল আপনার এই আমাদের দেশের আন্দোলন, দেশের আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সেম ঘটনা তাদের ঘটনা এরকম ঘটে গেছে। পাকিস্তান সেনাবাহিনী এটা বলছি যে ওই যে দুইটা লোকে যে সাক্ষাৎকার দিল, যে বলছে ওরা বিমান হামলা ছাড়া এখন আর কোনো উপায় নাই। সেম এই আইসে পড়ছে বিমান হামলা। আর উদ্বেগ যে না, শুনেন, যুদ্ধ তো ধরেন জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করবে, অনেক কিছু বলবে, অনেকেই বিভিন্ন কথা বলবে। তবে মূল কথা যেটা আমার এতদিনের মানে যে যা গ্লোবাল যে সিস্টেমের মানে যা দেখলাম, বুঝি বালুচিস্তানকে রক্ষা করা মানে আর পাকিস্তান রক্ষা করতে পারবে না, এটা সুযোগ নেই। কারণ সবচেয়ে বড় কথা জানেন আপনি, বারাট্টে আসলে বারাট্টে যুদ্ধ খুব খারাপ জিনিস। এই যে বারাট্টে যুদ্ধ মানে ওই সৌদি আরবের কাছে যে বারাট্টের যুদ্ধ সাজলো গিয়া, এটা তার জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াইছে। কারণ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা এখন কিন্তু আর সীমিত আকারে নাই, এখন ব্যাপক ছড়ায় পড়ছে। কিন্তু আপনি জানেন সিরিয়াতে মার্কিন কমান্ড আছে একটা বর্তমানে, এই সিরিয়ার মার্কিন কমান্ড পোস্টে কিন্তু ইরান আক্রমণ করছে, যেখানে পাকিস্তান কিন্তু ইয়েমেনকে সতর্ক না করিয়া, না ওই ইয়েমেনকে সতর্ক করিয়া ইরানকে সতর্ক করছে যে আপনাদের লোকদেরকে আপনারা থামান। ইরানকে কিছু ইরানকে বলছে যে আপনি ওই লোক ইয়েমেনকে থামান। মানে যদি আপনার এই এটা হয়, আবার যদি আক্রমণ করে, দেখবেন আপনার সৌদি আরব আবার আক্রমণ করবে, এবং তখন বাবেল মানদেন বন্ধ হবে। তখন এটা ছুটাইতে গেলে সৌদি আরব এই ইয়েমেনের উপর আরো আক্রমণ করবে, তখন পাকিস্তানে বলো যে হয় না আক্রমণ করো, তুমি না করে উপায় নেই তো তাদের, তারা তো হাত পা বন্দি পাকিস্তানে। এবং এই ঘটনা ঘটার সাথে সাথে আপনার ইরান কিন্তু হবে, প্রতিক্রিয়া জানাবে। প্রতিক্রিয়া জানাইতে গেলেই আপনি দেখেন তখন ওই যে বালুচ যে আপনার সীমান্ত, তো তারা ওপেন তাদের জন্য, ওইখানে আপনার দেখবেন আপনার অস্ত্রের কোনো পাবেন না।
ফুল কিনে না পাইবো না, অস্ত্র কি পর্যন্ত যাবে, তখন আর পাকিস্তানি সেনাবাহিনী টিকে থাকার আর সুযোগ নাই। এবং আপনি একে যাই বলেন না কেন, আমার দৃষ্টিতে যা দেখতেছি এটা অনেকেই পছন্দ করবে না, আমি যতটুকু আমার মাথায় ঢুকছে এখান থেকে আর বেরিয়ে আসার পাকিস্তান কোনো সুযোগ নেই। বেলুচিস্তান আপনার স্বাধীনতা ঘোষণা করছে, হয়তো স্বীকৃতির ব্যাপারটা কি হয় না হয় আমি জানি, যেমন আফগানিস্তানকে স্বীকৃতি না, কিন্তু আফগানিস্তান কিন্তু ওই আফগান যে ইয়া আছে যোদ্ধারা যারা আছে আগের যে তালেবান, তারা কিন্তু সরকার গঠন করে তারা দেশ চালাইতেছে, তারাকে স্বীকৃতি কে দেখ আর নে দেখ, কিন্তু তাদের পুরো নিয়ন্ত্রণ অন্য কোনো দেশের কিন্তু নিয়ন্ত্রণ নাই। আফগানিস্তানের যে কেউ স্বীকৃতি না দিলেও অন্য কোনো দেশের তো নিয়ন্ত্রণ ওখানে নাই। সেমলি দেখবেন বালুচিস্তানের উপর কেউ স্বীকৃতি দিক আর নে দিক, দেখবেন আপনি বালুচিস্তান পুরা কবজায় তাদের আসবে। আবার ওই যে রাশেদ ব্যাংকের কথা উঠাইছে না, ওই যে 17 বিলিয়ন ডলার নাকি বিদ্যুতের বাকি বকেয়া পড়ছে, পাকিস্তানের রিসোর্সটা তো ওই ইয়াতেই বালুচিস্তানি স্বর্ণ, তামা, খেয়াল করেন, গ্যাস এবং কয়লার খনি, এগুলো পুরাপুরি তাদের পুরাপুরি নিয়ন্ত্রণে নিয়ে গেছে। মানে আপনার ওই তাদের যে আপনার অর্থনৈতিক রিসোর্সটা তাদের স্টক হয়ে গেছে, ওইখান থেকে কিছু আসতে পারতেছে না, কিছু আসার সুযোগও নাই। দেখেন যেদিন আপনার ইয়ে করছে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো যে স্বাধীনতা ঘোষণা করছে, শুধু ওই সম্পদ তো না, ওইখানে চায়নার 60 বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে বালুচিস্তান। আসেন ওইটা তো আলাদা জিনিস। এখন দেখেন এই যে দেখুন যখনই স্বাধীনতা ঘোষণা করছে তখনই কিন্তু দেখেন পাকিস্তানি সেনারা আক্রমণ ওদের উপরে আক্রমণ করতে গিয়ে একদিনে গেল ওদের কথা হলো 45 জন। ওরা যদি স্বীকার করে পাকিস্তানি সেনাবাহিনী 45 জন, আমি নিজে মনে করি 150 থেকে 200 পাকিস্তানি সেনাবাহিনী মারা গেছে। কারণ আপনারা জানেন যুদ্ধে সবসময় মিথ্যা কথা বলে, যা ক্ষয়ক্ষতি হওয়ার 3 ভাগের 1 ভাগও বলে না। এটা কিন্তু এটা শুধু যেহেতু ইন্টারন্যাশনাল কভারেজটা কম পাচ্ছে বালুচিস্তান, এখন পাবে যেহেতু স্বাধীনতা ঘোষণা করছে, এখন ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবেন এখানে জায়গায় পড়বে, খোঁজখবর রাখবে যে কি হচ্ছে না হচ্ছে। এটা কিন্তু এখন আমাদের দেখেন আমাদের বাংলাদেশের মিডিয়াগুলি, আমি কিন্তু অসম্মতির দিন কিন্তু এই বেলুচ নিয়ে কথা বলছি, আপনার মিডিয়াতে বলছি, আমার নিজের ইয়াতে প্ল্যাটফর্মে বলছি। আমি দুঃখ করে এটা বলছি যে আমাদের বাংলাদেশি কোনো মিডিয়া কোনো খবরই প্রকাশ করে না, প্রচার করে না। আর 2 দিন যাবত আমাদের প্রত্যেক ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্ট মিডিয়াতে ব্যাপক আপনার প্রচার, তবে একটু মানে ঘুরায় পেঁচায়, মানে পাকিস্তানের পক্ষে মানে বেলুচিস্তানের বিপক্ষে বলতেছে, মানে ঘুরায় পেঁচায় যে এইভাবে কি স্বাধীনতা ঘোষণা করলে কি স্বাধীন হয়ে যেতে পারবো, এটা কি সম্ভব, মানে বিভিন্ন ভাবে মানে ওই গড়ায় তেনা পেঁচায় আর কি। মানে এখন কিন্তু আর ওরা না বললে পারে না, এবং প্রত্যেকটা হেডলাইন কি পাকিস্তান কি আসলে ভেঙে যাচ্ছে, বেলুচ কি আসলে স্বাধীনতা পেয়ে যাচ্ছে, স্বাধীনতা ঘোষণা করলেই কি এটা কি আবার কার্যকরী করতে পারবে, মানে ওই দানায় বানায় কথাবার্তা আর কি। দানায় বানায় করলে তারা যোদ্ধাদেরকে ফিরে রাখতে পারবে না। যোদ্ধারা তো ঘোষণা করছে যে 5 লাখ তারা লোক করতেছে এবং নৌবাহিনী তৈরি করতেছে, আবার ওরা বিমান বাহিনী এবং আরেকটা যে পাকিস্তান সরকারের যারা কর্মকর্তা ছিল ওই প্রাদেশিক কর্মকর্তা বেলুচিস্তানে, এরা সবাই চাকরি ছেড়ে দিচ্ছে, সেনাবাহিনী ছিল এরা চাকরি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেয়া ওদের সাথে আপনার জুট করছে, যেটা আমাদের বাংলাদেশে যে ঘটনা করছিল, ওই সেনাবাহিনীর লোকরা সবাই ইয়া থেকে ওই কেন্দ্র থেকে পলায় গিয়ে ভারতে চলে গেছে, গিয়া অস্ত্র নিয়ে আবার যুদ্ধ করে নামছে। আমাদের কর্মকর্তা যারা ছিল এরাও হয়ে গেছে, মানে টোটাল বাংলাদেশ মডেল। এবং আপনি জানেন আপনার একটা ভিডিও বের হয়েছে, বালুচ এক নেত্রী, সে কিন্তু কি বক্তব্য দেখছেন আপনি, লাখ লাখ কয়েক লাখ মানুষ বা হাজার মানুষ, অনেক মানুষ বক্তব্য দিতেছে, ওই যে বঙ্গবন্ধুর যে ভাষণ, বঙ্গবন্ধুর উল্লেখ করে ভাষণ দিয়েছে, বুঝতে পারতেন, মানে তাদের মধ্যে এখন রক্তের মধ্যে ওই ঢুকে গেছে। এখন আরেকটা খবর আছে, রফিক ভাই আরেকটা খবর আছে, সেটা হচ্ছে কুয়েতও পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে। এই 2-1 দিনের মধ্যেই ঘটনা ঘটেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই দেশগুলো মার্কিনীদের উপর থেকে নির্ভরতা কমিয়ে পাকিস্তানের উপরে নির্ভরতাটা বাড়াচ্ছে, পাকিস্তান ওদের নিরাপত্তা দিবে। এই উদ্দেশ্যটা তাদের ওইটাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো টার্গেটেড হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ওই মধ্যপ্রাচ্যে ক্ষোভ কিন্তু বহুগুণ বেড়ে গেছে এখন সাধারণ মানুষেরও। সব মিলিয়ে এখন পাকিস্তানের উপর আর ভরসা করছে। আর পাকিস্তান, আপনারা বলছেন পাকিস্তান সেখানে ভাড়াটিয়া খাটছে সৌদি আরবের হয়ে, আর যেটা এখন কুয়েতেরও ভাড়াটিয়া হয়ে খাটবে। কুয়েতের সাথে যদিও এখন আর কারোর সাথে কোনো ঝামেলা নাই। আবার দুবাইতে ভারত অস্ত্র রপ্তানি করছে, বিমান, যুদ্ধ বিমান। যাই হোক, সব মিলিয়ে পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে যাচ্ছে। পাকিস্তান নিজেকে রক্ষা করতে পারছে না, কিন্তু অন্যকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছে। এটা খুব ভালো লক্ষণ মনে হয়, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। আমরা 2-1টা কমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই, তারপরে আমরা শেষ করে দেব।
একটা কমেন্ট সিরিয়ালে নেই, পাকিস্তান ইরানে হামলা করলে পাকিস্তান নামক রাষ্ট্রটি মানচিত্রে থাকবে না, ভেঙ্গে 4টি রাষ্ট্র হবে। এই ধরনের একটা মন্তব্য করেছে নুরুল ইসলাম। রাশেদ হায়দার ভাই 1 মিনিটে এই প্রশ্নটা, এই মন্তব্যটাকে সমর্থন করেন? না, এই মন্তব্যটা সমর্থন করি না, কারণ উনি ওনার কথা বললেন তো যে পাকিস্তান যুদ্ধ করলে পাকিস্তান 4 টুকরো হবে, তো 4 টুকরোর মধ্যে 1 টুকরা তো পাকিস্তান থাকবে। পাকিস্তান মিনিমাম 1 টুকরা থাকবে, তাহলে মানচিত্র হারাবে কেন? মানচিত্র ছোট হয়ে যেতে পারে, আতসী কাজ দিয়ে দেখতে হইতে পারে আমাদেরকে ওই রাষ্ট্র, কিন্তু থাকবে। হয়তো থাকবে কিরকম জানেন, যে ইসরায়েলের মতো রাষ্ট্র হবে আর কি, একদম ছোট, এটাই বলতে চাই। জি, পরের আরেকটা কমেন্ট নেই, সেটা হচ্ছে রফিক ভাই, পাকিস্তানের নিউক্লিয়ার বাটন আমেরিকার হাতে। আসলে কি মন্তব্যটা মানে কতটা বিশ্বাসযোগ্য? দেখেন, এই কথাটা কিন্তু আমি অনেক আগেই আমি শুনছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে অনেকে কিন্তু এই নিয়ে মন্তব্য করছে। তো একটা বাটন থাকুক আর না থাকুক, মানে আমেরিকার হাতে বা এটার কাছে থাকুক, নিউক্লিয়ার পাকিস্তানের যে বর্তমান যে সিচুয়েশন আছে, সেই ক্ষেত্রে আপনার এই নিউক্লিয়ার যে বাটনটা আমেরিকার হাতে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ পাকিস্তানের এখন যে ধরনের আপনাদের যে 3টা প্রদেশে, পাকিস্তানের 3টা প্রদেশ, যেন আপনার কাশ্মীর, বালুচিস্তান, খাইবার পাখতুন, অগ্নিগর্ভ, 3টাই। কাশ্মীরে মানুষকে মারতেছে, কিন্তু কাশ্মীরের জনগণ কিন্তু অস্ত্র নিচ্ছে না, অস্ত্র ধরছে না। অথবা মানে ছোটখাটো অস্ত্র ধরতে পারে, কিন্তু তারা অস্ত্র, কিন্তু তাদের উপরে আপনার গণহত্যা চালাচ্ছে কাশ্মীরের উপরে। আর বালুচ, তারা পাকিস্তানকে বিতাড়িত করার জন্য বহুত দিন ধরে যুদ্ধ করতেছে। খাইবার পাখতুনে বহুত দিন ধরে টিটিপি লড়াই করতেছে পাকিস্তান ইয়ার বিরুদ্ধে, মানে ওদের থেকে মুক্ত হওয়ার জন্য। বুঝছেন, 2টা কিন্তু একদম অগ্নিগর্ভ। একটা হলো আপনার খাইবার পাখতুন খোয়া প্রদেশ, আর হলো আপনার বেলুচিস্তান প্রদেশ। এই 2টা কিন্তু অলরেডি কিন্তু যুদ্ধ করতেছে পাকিস্তানের সাথে। তো এখানে আপনার এই যে অস্ত্রের যেটা বাটনটা, এটা তাদের হাতে থাকার সম্ভাবনা খুব কম। আর পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিরকম দেখেন, তারা কিন্তু বাধ্য হয়ে কিন্তু সৌদি আরবের সাথে করছে, জুট করছে অর্থনৈতিক চাহিদার কারণে, অর্থনৈতিক কারণে। এটা কিন্তু ইচ্ছা করে এরা গিয়ে করে না, এরা কিন্তু আপনার নিজের ইয়া বাঁচানোর জন্য তারা গিয়ে এনেকে আপনি বর্গা দিছে নিজেদেরকে সৌদি আরবের কাছে। আর আমেরিকার সাথে তো বুঝেনি আপনি, আমেরিকার প্রক্সি হিসাবে কাজ করতেছে, অনেক আগে থেকে কাজ করতেছে। আপনার এই পাকিস্তান জন্মর পর থেকেই আমেরিকার প্রক্সি হয়ে কাজ করতেছে। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটনা তো জানেনি, আফগানিস্তানের যুদ্ধের সময় জানেন, আফগানিস্তান কেন পাকিস্তানকে এখন দেখতে পারে না, দেখতে পারবে না। আমি বলছিলাম অনেকদিন আগে আপনার ভিডিও বলছিলাম যে আফগানিস্তানের সাথে কোনোদিনই সম্পর্ক ভালো হবে না, কারণ আফগানিস্তান কিন্তু জানে যে পাকিস্তান তাদেরকে কিভাবে তিলে তিলে আপনার ধ্বংস করছে। আর ওই সময় কিন্তু আমি বলছিলাম, আজকে কয়েক মাস আগে, মনে হয় 4-5 মাস আগে, যে এক সময় ইয়া বেলুচিস্তান এই অবস্থা হবে, এই কথাটা বলছিলাম। আজকে কিন্তু এই জিনিসের সামনে এসে পড়ছে। সুতরাং এটা ইয়াটা কিন্তু তাদের হাতে থাকা অস্বাভাবিক না। তবে আরেকটা জিনিস বলে দিই, যদি ওই যে খাইবার পাখতুনখোয়া আর বালুচিস্তান যদি আপনার কোনো কারণে ইয়া করে যায়, ছুটে যায় হাত থেকে, তাহলে ওদের নিউক্লিয়ার ইয়া থাকবেই না। আমি একটা কথা বলছিলাম কয়েকদিন আগে, বা আমার ভিডিওতে বলছি, যে ইউক্রেনের সময় ইউক্রেন রাশিয়া যখন ভেঙে যায়, ইউক্রেন আলাদা হয়, ইউক্রেনে কিন্তু পারমাণবিক প্ল্যান্ট ছিল এবং পারমাণবিক বোমাও ছিল তাদের এখানে জমানো ছিল। পরে আপনার ক্লিনটন, এই মনে হয় ক্লিনটন প্রশাসন আর তখনকার প্রশাসনে মিলে, রাশিয়ার প্রশাসনে মিলে ইউক্রেন থেকে কিন্তু এই অস্ত্রগুলি তারা সরায় নিয়ে গেছে এবং তাদেরকে বলছে তোমাদের স্পেশাল সুবিধা দেওয়া হবে, স্পেশাল সুবিধা দিয়ে তোমাদেরকে সরায় নিয়ে গেছে। ইউক্রেন কিন্তু ওই জন্য পারমাণবিক বোমা নাই, কিন্তু এখন না কিন্তু পারমাণবিক বোমা থাকতো। এবং সেম ঘটনা কিন্তু ঘটবে, বিশ্ব শক্তি তখন কিন্তু পাকিস্তানকে সেই পারমাণবিক শক্তি রাখবে না, তখন তাদের কাছে যে বা চিনাই নেবে, জুড়ে নেক বা টাকা দিয়ে নিবে, টাকা দিয়ে নিবে। পাকিস্তান ধরো আপনি বুঝিনি, তারা তোমার টাকার জন্য অনেক কিছুই করবে। পাকিস্তান বর্তমানে বিশ্বের অর্থনীতির যেসব দেশ আছে, মানে গরিব কান্ট্রি, তার মানে 10টা দেশে, আমি কিছুদিন আগে জানতাম, এখন কম নিচে আসছে কিনা আরো বলতে পারবো না, বিশ্বের সবচেয়ে গরিব 10টা দেশের মধ্যে একটা দেশ হলো পাকিস্তান। তাহলে সুতরাং তাদের তো অর্থের দরকার, দেশের অর্থ না হলে তো চলবে না, সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ। জি, রফিক ভাই। রাশেদ হায়দার ভাই আরেকটা কমেন্ট একটু নেই, বলছে পাকিস্তান যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলে উপমহাদেশে উগ্র হিন্দুরা মুসলিমদের উপর গণহত্যা চালাবে, এটাই বাস্তব, এটাই সঠিক।
আসলে কি তাই? আপনার কি না মনে হয় হিন্দুরা এতটা উগ্র? না না, ওই ভাই যেটা বলছেন, ভাই এর আগে অনেকগুলা কমেন্টস করছেন, আমি দেখতেছিলাম ওনার হিসাব যে পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের মতো না, সোভিয়েত ইউনিয়ন ভাঙছে, পাকিস্তান ভাঙবে না, স্বাধীন হবে না বেলুচ। ওই বাইরে বলবো যে আপনি পুরো পরিবারটা নিয়ে পাকিস্তান যান, বেলুচের বিপক্ষে যা যুদ্ধ করেন আপনি, ভাইয়া আপনি তাড়াতাড়ি যান। আর হিন্দুরা আপনাদের গণহত্যা চালাবে, পাকিস্তান নামক কোন রাষ্ট্রই ছিল না 47-এর আগে, পুরাটাই ছিল ভারতবর্ষ। গণহত্যা কারা চালাইছে? বাবর, সম্রাট বাবর, একটু স্মরণ করে দেখেন তো কেমন গণহত্যা চালাইছিল, ওগুলা হিসাব করেন। ওই ভারত যদি গণহত্যা চালাইতে হতো তাহলে আপনাদের 35 কোটি মুসলমান এখানে এত ডিম পয়দা করতে পারতেন না, সব ডিম লবণ খাওয়াই ওখানে কসলাইয়া খেয়া ফেলাইতো, এত ডিম পয়দা করতে পারতেন না। এই যে জুজুর ভয় এইসব দেখাইেন না। সারা পৃথিবীতে এখনো দেখাইতে পারবেন না যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে হিন্দু, খ্রিস্টান বা ইহুদি জড়িত। সব কারা জড়িত? ওয়াল্লাহ হারাম, আপনারাই জড়িত। সুতরাং এইসব ফাউল কথা না বইলা জায়গা মতন আসেন। এক ছোট ইসরায়েলের বিষয়ে আপনারা বাঁচেন না, আবার আইসেন লম্বা লম্বা কথা কইতে। এটাই হচ্ছে কাহিনী আর কি। ভারত কিছুই করবে না, হিন্দুরা, ভারত এই হিন্দু দেখেন, এই যে হিন্দুত্ববাদী একটা দেখেন না মাঝে মধ্যে মাথা চারা দিয়ে উঠে, লোকাল পলিটিক্স এগুলো করতে হয় মাঝে মধ্যে, দেখবেন যে এক টানে আবার দমাই ফেলাইছে, এক টানে। আর ভারতের হিন্দুরা যদি এত খারাপ হইতো তাহলে যে ভারতের বিভিন্ন যে মুসলমানদের ইয়ে আছে না, কি কি জানি, শাহী মসজিদ, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, তাজমহল, তারপর আরেকটা কি জানি আছে, মানে খুব নাম করা, দিল্লির লালকেল্লা, লালকেল্লা, কুতুব মিনার, লালকেল্লা, কুতুব মিনার, হ্যাঁ, এগুলো অসংখ্য অসংখ্য হাজার হাজার হ্যাঁ, হাজার এগুলো হাজার। ভাঙ্গা চুর করে দিয়ে দিত। ভারত যদি অতই খারাপ হইতো তাহলে আপনাদের নেতা নেত্রীরা এখন কয় 71-এ ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশ হয় নাই, তাহলে ভারতে বাংলাদেশ রাইটকাই দিত, একই দিন উড়ে নিত না সেনাবাহিনী। আপনাদের মতন এইসব লোক কি মুখ খারাপ করতে চাই না ভাই, তবে আপনাদের বলো যে শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা সেই মুসলমান বাঙালি, যেই মুসলমান, এটা আজকে একটা কথা বলি আপনার এখানে, এক সময় সাদ্দাম হোসেন আল্লাহর জানাজা পড়াইছিলেন, উনি কমিউনিস্ট পার্টি করতেন, সাদ্দাম হোসেন বার্থ পার্টি কমিউনিস্ট, আল্লাহর জানাজা করাইছিলেন। সেই সাদ্দাম হোসেন যাইয়া যখন ওই যে বড় সাহেবের মাজারে যাইয়া একটা ছবি তুলছেন ইরাক ইরান যুদ্ধের সময়, তখন থেকে আপনারা লাফাইয়া পড়ছেন সাদ্দাম মুসলমান মুসলমান, এটা করছেন আপনারা। ওই শিয়া দেখলে এখন আপনারা কোন যে ভাই এবারে তো কাফের, যে শিয়া কাফের, এরাই আপনাদের ওই যে গাজায় যখন মারে ইসরায়েল, তখন এই শিয়ারা যাই সবচেয়ে বেশি প্রতিবাদ করে, এই শিয়ারাই প্রতিবাদে ইসরায়েলে বোমা মারছে, আপনি আমি মারি নাই, এত বড় মুসলমান আমরা। সুতরাং ওগুলা বাদ দেন, কিছুই করবে না ভারত, কিছু করবে না, হিন্দুরা কিছু করবে না। হিন্দুরা আপনাদের মতো এত নৃশংস না, এত হারামজাদা না। ওইটা হইলে ওই দেশও ভাগ হইতো না, তখনই মাটিতে মিশে দিতে পারতো, কারণ তখনই তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যা আছে তার চেয়ে বেশি ছিল, শান্তিপূর্ণভাবে ওই ভাগ মেনে নিছিল। যদি ভারত কিছু করতো তাহলে যে পিইউকে দখল করে রাখছেন আপনার আব্বু জানারা, ইন্টারন্যাশনালি যখন বলছে যে পিওকের এই জায়গার পরে আর 1 ইঞ্চি নইল না, ভারতের তৎকালীন সময় এরাও বলছে যে না একটু থাকো, আমরা ইন্টারন্যাশনাল কি বলে দেখি, জাতিসংঘ কি বলে, ওই জায়গায় বর্ডার লাইন করে দিছে। না হলে আর 2 দিন 3 দিন সময় পেলে ওইটা গেছিল গা, ওইটা ভারত ঠিকই নিয়ে আনিত। তখনও পাইকাদের এই সামর্থ্য ছিল না কিছু করার, এখনো নাই। সুতরাং আপনারা সব বাকবাজি বাদ দেন। ওই যে আইসা কিছু বুঝেন না বুঝেন, খালি লেখলেন ও ওই যে একটা হিন্দু জজবা আর ইয়ের তুলে দিলেন, কি বলে এটাতে জানি, এই ভারত জুজু তুলে দিলেন, ইসকন তুলে দিলেন। আইজো ভারতের, আজও ভারতের শিখদের গুরুদুয়ার আছে সারা পৃথিবীতে, পৃথিবীর 35টা ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরে আসছি, দেখছি এশিয়ার অনেকগুলো কান্ট্রি গুরুদুয়ার ওখানে খাওয়ায়, ফ্রি খাওয়ায়। আপনার কোনো মুসলমানকে মসজিদ মাদ্রাসায় খাওয়ায় গুরু কা নঙ্গর, রাশেদ হায়দার ভাই, গুরু কা নঙ্গর। হ্যাঁ, না এখানে বলে গুরুদুয়ারা বলে, ওখানে খাওয়ায় সকাল 11টা থেকে। না ওই যে খাওয়ায় যে ওরা যে খাওয়ায়, ওই খাওয়াটাকে বলে গুরু কা নঙ্গর। হ্যাঁ, এটা ভান্ডারা বলে, খাওয়ায়। এটা আপনার কোনো মুসলমান মসজিদে খাওয়ায় না, ফাইলদারা ওগুলো ফকটে ঢুকায়। এই হচ্ছে যে আপনাদের কাজ কারবার। এগুলো বাদ দেন। ওই যে ভিক্ষুক জাতির পক্ষে কথা বললেন না, যেই জাতির 90% ফরেন রেমিটেন্স ইনকাম করে, সবচেয়ে বড় চাকরি সকালবেলা যাইয়া ওই ইয়ের সামনে বহে, মসজিদ মাদ্রাসা ইয়ের কাছে মিডল ইস্টে, মানে বয়ে বয়ে ভিক্ষা করবো, এই টাকা আনবো, আইনা হেডি আবার দেশে পাঠাবো, এটা হচ্ছে রেমিটেন্স। রাশেদ ভাই, এই প্রশ্নটার মধ্যে আমি একটু, রাশেদ ভাই আমি একটা কথা বলি, ওই ভদ্রলোক ভাই যদি শুনে থাকে আমার এই জিনিসটা কথা একটু শুনতে, আপনি ধরাই দিই।
আপনাকে ধরাই এই জিনিসটা হলো, ভাই যদি শুনে আমাদের কাছে একটু ওটা। ভাই আফগানিস্তান কি? আফগানিস্তান হিন্দু না খ্রিস্টান রাষ্ট্র? আমি ভদ্রলোকের উদ্দেশ্যে বলতেছি, আফগানিস্তানে হামলা করে কেন পাকিস্তানে? আরেকটা কথা বলি আপনাকে, এই যে ইয়া আছে ওই খাইবার পাখতুনে, পাখতুনে পাকিস্তান সমর্থিত একটা জঙ্গি গোষ্ঠী আছে যেটা আইএস কুরাসান। এই আইএস কুরাসান আফগানিস্তানের বর্তমান শাসক যারা আছে তাদেরকে উৎখাত করার জন্য যুদ্ধ করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখবেন আপনারা বোমা হামলা করে। আফগানিস্তানে প্রায় কিন্তু ইদানিংকাল এখন কিন্তু বোমা হামলা হয় প্রায়, এবং তখন কিন্তু খবর আসে করে যে আইএস কুরাসান করছে। ওই যে কিছুদিন আগে পাকিস্তান যখন আফগানিস্তান হামলা করুক, পরে আফগানিস্তানে কিন্তু পাকিস্তানের ওই যে খাইবার পাখতুনতে আক্রমণ হামলা করছিল, বিমান হামলা করছিল। কোথায়? এই আইএস কুরাসানের ঘাঁটিতে। তার মানে কি আইএস কুরাসানকে আপনার টেকনিক্যালি সবকিছু দিয়ে ট্রেনিং করাতে সাপোর্ট দিতেছে আফগানিস্তানের বিরুদ্ধে। তাহলে আফগানিস্তান কি খ্রিস্টান রাষ্ট্র? আর আরেকটা বালুচিস্তানে বহুত বছর বালুচিস্তান একটা স্বাধীন রাষ্ট্র ছিল আলাদা 47-এর আগে, তাদেরকে জোর করিয়া দখল করে নিয়ে গেছিল। এবং আজকে এই 48 মানে এত বছর ধরে কিন্তু বালুচিস্তান নর্মালি তারা আন্দোলন করছে, এবং মাঝখানে এবার সশস্ত্র আন্দোলন করছিল, ইরানের সহযোগিতা এখানে বন্ধ করছিল। ইরান তখন রেজা পাহলভি ছিল সরকার ছিল, ওই সময় তাদের সহযোগিতায় ওইখানে গণহত্যা চালাইছিল। দীর্ঘদিন ধরে কিন্তু আপনার লড়াই করতেছে তারা খাইবার পাখতুন। এখন আপনারা পাকিস্তান ভাঙিয়ে দেবো না কি করবো এই চিন্তা করতেছেন, তাহলে তো এই এতগুলি যে আপনারা ওই এখন দরকার, ওই যে তুরস্ক যে বলে ইয়ার দোকান যে বলে তাদের কি দেন আগের ওই যে খেলাফত ফিরে আনবে, তাহলে সৌদি আরব থেকে শুরু করে যত আরব কান্ট্রি সবই তো তুরস্কের আন্ডারে ছিল। ওই কি জানে ইতিহাস? প্রথম বিশ্বযুদ্ধের পরে এই দেশগুলি ভাগ হয়েছে, কেন ভাগ হয়েছে, কিভাবে হয়েছে পরে আসো। আপনার এগুলি তো ইয়ার খেলাফত, তুরস্কের খেলাফতের আন্ডারে ছিল না? সৌদি থেকে শুরু করে কুয়েত মুয়ে যা আছে, ইসরায়েল মানে যা আছে সবই ছিল ইয়ার আন্ডারে। তা ওই খেলাফত ভাঙলো কেন? এইগুলি আসলে কথাবার্তা আসলে আমাদের ভাই যারা কমেন্ট করেন, আমরা আসলে আপনাদেরকে সচেতন করার জন্য বলি, কেউ সে শত্রু না। ওই পাকিস্তানের গান গাওয়াটা ছেড়ে দেওয়াই ভালো। যে পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতন করছে। আমি আর একটা উদাহরণ দিই, আপনার আপনার ইয়াতে যায় ওই ভাই ভদ্রলোককে বলি, গুগলে গিয়ে চার্জ দিয়ে দেখেন। এমনি তো আমরা জানি পাকিস্তান আধুনিক বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম হত্যাকারী, গণহত্যাকারী হলো পাকিস্তান। সেটা বাংলাদেশে হত্যা করছে, ইয়াতে বেলুচিস্তানে হত্যা করতেছে, আফগানিস্তানের 4 লক্ষ লোক মারছে। আর এখন হয়তো তাদের নিজের দেশের লোকদের মারছে, যেখানে আপনার 93% হলো, আপনার 97% হলো মুসলিম পাকিস্তানের। এই যে লোকগুলি প্রতিদিন মারতেছে, কারা মারতেছে? পাকিস্তান। তাহলে ওই যে লোকগুলি মারতেছে তো হিন্দু না, ওরা খ্রিস্টানও না, ওরা তো মুসলমান। তাই আপনি যে বদলোক কমেন্ট করেন বুঝে শুনে ভাই একটু মানে ভাই মাথা খাটায় আপনি করেন। শুধু শুধু পাকিস্তানে যে পন্থী এগুলি বাদ দেন, এগুলি বাদ দিতে হবে। ওই হিন্দু, কোন হিন্দু কারা কামড় মারছে? ইন্ডিয়াতে 30 কোটি মুসলমান আছে, কই হিন্দু কামড় মারছে না? হ্যাঁ, কিছু ধর্মীয় আপনারা যেরকম করেন বাংলাদেশে করতেছেন না, হিন্দুদের উপর আক্রমণ করতেছেন না, তো ওইখানে কম বেশি তো শয়তান আছে। আপনারা যেরকম শয়তানি করেন, ওরাও এখানে কিছু শয়তান তো আছে, কিন্তু নিয়ন্ত্রণ তো আছে, নিয়ন্ত্রণ করতেছে তো। আর একটা বলেন অনেকে যে মসজিদ ভাঙ্গা, আরে ভাই মসজিদ ভাঙ্গার কথা বলি কিন্তু এগুলি ভাই মানে সবকিছু তো আর ধর্ম দিয়ে দেখা, যেমন আমার এক প্রতিবেশী ধরেন তার কাছে আমি টাকা পাই, দেয় না, সে হিন্দু, তার সাথে আমার বিরোধ হচ্ছে, মামলা মোকদ্দমা হয়, সালিশ হয়, নানা কিছু হতে পারে, তাই না? এটাকে কি আমি ধর্মীয় দৃষ্টিতে দেখবো? না। আবার ভারতেও ঠিক সেম, একজন মুসলিমের কাছে একজন হিন্দু টাকা পাইতে পারে, কিংবা তার সাথে কোনো জায়গা সম্পদ বা ব্যবসা বাণিজ্য কোনো বিষয় নিয়ে বিরোধ থাকতে পারে, অন্য বিষয় নিয়ে, সেসব কারণেও তো বিরোধ হতে পারে, তাই না? সবকিছু তো আর ধর্মীয় দৃষ্টিতে হয় না। এবং আমরা আমরা আমাদের সেন্সটা হচ্ছে আমরা সবকিছুকে ধর্মের চোখে দেখি, যার কারণে আমরা পরস্পরকে সহ্য করতে পারি না। একটা কথা বলে দিই আমি, এই যে অনেকে প্রশ্ন করতে পারে, এই জন্য উঠায় ধরি আমি। অনেকে বলে যে মসজিদ ভাঙতেছে, এটা ভুল। মসজিদ আমি অনেক খোঁজ খবর নিছি, ওইখানে মন্দিরও ভাঙতেছে। কি ভাঙতেছে? মন্দিরও ভাঙতেছে হিন্দুদের। কেন? আপনার রাস্তা হয়তো বড় করতেছে, না সরকারি জায়গায় পড়ে গেছে। সরকারি জায়গায় আপনি মসজিদ রাখবেন কিভাবে? সরকারি জায়গায় মন্দিরও থাকতে দিচ্ছে না, তারা দেশে মন্দিরও ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে। আমাদের দেশে রাস্তার প্রয়োজনে মসজিদ মন্দির ভাঙা হয়েছে, আমি বলতেছি আমাদের বরিশালে কিছুদিন আগে, কয়েকদিন আগে, 10-15 দিন বা 10-1 সপ্তাহ আগে একদম আপনার সরকারি জায়গায় মসজিদ তো করছে এবং মার্কেটও করছে মসজিদের জন্য। ওইটা আপনার বুলডেজার দিয়ে ভাঙছে। এটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, আমি নিজে দেখছি। এটা বিশাল বড় মসজিদ এবং নিচে হলো মার্কেট। এটা কিন্তু সরকারি জায়গা। তো সরকারি জায়গাতে কিন্তু দর্শকদের জানা রাখা উচিত, সরকারি জায়গায় মসজিদ হয় না। হয় সরকার থেকে লিজ নিতে হবে, নাহলে সরকারি জায়গায় মসজিদ হবে না। এটা ভুল ধারণা, আপনার ধর্মীয় ব্যাখ্যাটা বুঝে নিতে আসতে হবে। মসজিদের নামে ডাইরেক্ট জায়গা থাকতে হবে, তাইলে শুধু মসজিদ হবে। মসজিদের নামে জায়গা থাকতে হবে।
সরকারি সম্পত্তি মসজিদ এটা আপনি লিজ দিতে পারবে, আথরাইজ হতে পারবে না। আর পাবলিকের জায়গায় যদি মসজিদ হয়, পাবলিক ওকে মসজিদের নামে লিখে দিতে হবে, তাইলেই শুধু মসজিদ হবে। জিনিসগুলো তো জানতে হবে, বুঝতে হবে। ওই আপনার উগ্রবাদী কিছু লোক আছে, উগ্র মতাদর্শ প্রচার করে, এইগুলি হলো বড় সমস্যা। আমাদের দেশের মানুষ এই জিনিসটা বুঝতে চায়। ওই যে আমি একটা বললাম না, আমি একটা ভিডিও করছিলাম আপনার, যে আমি কি ইসরায়েলের সম্বন্ধে আমার কিন্তু ভালো ধারণা ছিল না, একটা খারাপ ধারণাই ছিল। পরে একটা মেয়ে ইসরায়েলে কিভাবে চলে, বাংলাদেশি মেয়ে, বাংলায় যেহেতু সে করে, সে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এখানে মসজিদ, এখানে মসজিদ, এখানে মসজিদ। ইসরায়েলে অনেক মসজিদ আছে, এবং তখন বললো যে ইসরায়েলে 20% মতো মুসলমান আছে। আমি তো বিশ্বাস করতে পারিনি। পরে আমি গুগলে গেলাম, ইসরায়েলে 18% 19% লোক হলো মুসলমান। এখানে ইসরায়েলে অনেক মসজিদ আছে, অনেক ছোট ছোট বহুত সুন্দর সুন্দর মসজিদ আছে, তাহলে ওইখানে তো কোনো বাধা হচ্ছে না। এগুলি আসলে শুনেন, যখন আপনি ধর্মীয় উগ্রতা ছড়াবেন, এটা সব জায়গায় ছড়বে। কারণ আপনার দেশে আপনি মুসলমান, আপনি বেড়াগিরি করবেন, হ্যাঁ আপনি মুসলিম কান্ট্রি, তো ওই বেটা হিন্দু ওলা তো এই কথা বলবে যে এটা আমার হিন্দু কান্ট্রি। এটা তো মানুষকে বুঝতে হয়, মানবতা জিনিসটা সবার মধ্যে নাই, রফিক মানবতা ভাই, জিনিসটা বুঝেও না। রফিক ভাই, এই কথা মেইন তো জিনিস আমরা উপমহাদেশে ধর্ম নিয়ে এইভাবে করি। তো পৃথিবীতে মুসলমানরা তো সংখ্যালঘু, তাই না? টোটাল পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে মুসলমান কয় কোটি? তো পৃথিবীব্যাপী 225 কোটি। মুসলমানরা সংখ্যালঘু না? কয়টা দেশ আছে যে মুসলমানরা সংখ্যাগুরু? কয়টা দেশ আছে? হাতে গোনা কয়টা দেশই তো। ম্যাক্সিমাম দেশেই তো সংখ্যালঘু, তাই না? তো ওইসব দেশে ওরা থাকে কিভাবে? ওরা তো বেশ আরামে এসে আছে। ইউরোপীয় মুসলিমরা আছে, এই যে রাশেদ হায়দার ভাই আছে, ইউরোপে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডা, ওরা কিভাবে আর্জেন্টিনা, থাকে এত ব্রাজিল নিয়ে, সুখে শান্তিতে? আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যে এখানকার যে খেলা নিয়ে বিতর্ক হইলো, আমি পরে ঘাটাঘাটি করে দেখলাম 1% মুসলমান আছে। জি রফিক ভাই, আমরা এদিকে এই আলোচনা এদিকে গেলাম না, মুসলিম হিন্দু আমরা ধর্মীয় না না বিষয়গুলো ভাই, আলোচনা সবথেকে নিলাম মজার না। বিষয় হলো, আমি একটা সেকেন্ড মাসুদ ভাই, 2000 সালে আমি বলিভিয়া গেছিলাম, ল্যাটিন আমেরিকার বলিভিয়া। ওখানে বলিভিয়াতে যে লাপাস, সান্তা ক্রুজ, করইকো, ওদের যতগুলো ইয়ে আছে সবগুলোতে ঘুরলাম ভাই। ওইখানে যাই দিয়েছে কোনো মুসলমান নাই, কিন্তু ওইখানে যাই দিয়েছে হিন্দু মন্দির আছে। বলিভিয়া, ল্যাটিন আমেরিকাতে কোনো মুসলমান নাই, হিন্দু মন্দির আছে, হিন্দু আছে প্রচুর। আমি অবাক হয়ে গেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা জিনিস দেখলাম। হ্যাঁ, হয় কি এখানে ইউরোপের অনেক দেশ মুসলিমদেরকে এখন বর্তমানে বর্তমানে ওই যে আইএস, নানা যে সংগঠন, এদের কারণে মুসলিমদেরকে কিছুটা ভিন্ন চোখে দেখে। বিশ্বব্যাপী পৃথিবীর কোন দেশ সরল চোখে এখন আর মুসলিমদেরকে দেখে না। এটা মুসলমানরা আমরা অর্জন করেছি ওইভাবে। স্পেনে আজকে আপনার পর্তুগালের সংসদে পাশ করে দিছে যে কাউকে আর বোরকা পরে যে নাক মুখ ঢাকা রাখবেন, এইভাবে আর চলতে পারবেন না। আজকে সংসদে বিলটা পাশ হয়ে গেছে স্পেন, পর্তুগালে। ওই তো মানে কন্ট্রোল করছে এখন, অলরেডি কন্ট্রোল করছে। আর ওরা ওরা ভয় পাচ্ছে, মুসলিমদের দেখলেই ওরা ভয় পাচ্ছে যে আত্মঘাতী হামলা করে কিনা, ওর সাথে ছুরি আছে কিনা, ওর সাথে কোনো আর্মস আছে কিনা, কোনো হামলা করে বসে কিনা। অর্থাৎ মুসলিম নাম শুনলেই ওদের সবার ভিতরে একটা অন্য ধরনের অনুভূতি তৈরি হয়, যেটা অলরেডি হয়ে গেছে। যাই হোক, তো অন্য একটা কমেন্ট নেই, আর আমরা তো শেষ করব, আমাদের টাইমও শেষ। বলছেন মাসুদ ভাই, এই নপুংসক জাতিসংঘের কথা বলবেন না প্লিজ, এরা একটা চুলো ছেঁড়ার ক্ষমতা নেই, একটা নপুংসক সংগঠন চালাচ্ছে জোর করে পৃথিবী। এই জাতিসংঘের ভাবমূর্তিটা এই লেভেলে চলে গেছে। আমার মনে হচ্ছে সাধারণ মানুষ জাতিসংঘকে ঠিক এইভাবেই মূল্যায়ন করে। রাশেদ হায়দার, সাধারণ মানুষ পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এইভাবে মূল্যায়ন করে, কারণ জাতিসংঘের এখন আর আসলে কোনো পাত্তা নাই। আর এটা সবচেয়ে ক্ষতি হয়েছে কখন জানেন? ডোনাল্ড ট্রাম্পের আমলে। ডোনাল্ড ট্রাম্পের আগের 4 বছর এবং এখনকার এই সময়টা এসে মানে আসলে জাতিসংঘের নাস্তা নাবুদ বানায় ফেলছে। আর সবচেয়ে বড় ক্ষতি করছে যে ইসরায়েল যখন আক্রমণ করছে, গণহত্যা চালাতেছে গাজা স্ট্রিপে, ইসরায়েল যখন এই যে ইরানে আক্রমণ করতেছে, সিরিয়া মিরিয়া সব জায়গায় যখন আমেরিকা আক্রমণ, জাতিসংঘ কিছুই বলতে পারেনি, এরা কিছুই করতে পারে না। তো এরা যে একটা পাপেট, এটা পাবলিক বুঝা গেছে। যার কারণে এখন দেখেন না, কেউ কাউরে পাত্তা দেয় না। ইসরায়েলের মতো পুষ্টি একটা দেশ কয় যে কিসের জাতিসংঘ, জাতিসংঘের মহাসচিব যদি আমার আকাশের উপর দিয়ে উড়াই দিব, লাগাই দিবে বোমা, কইতেছে না কিছু করতে পারছে? জাতিসংঘ কিছু করতে পারবে? জাতিসংঘ কিছু করতে পারবে না, কারণ হচ্ছে এটার আগের যে ব্যালেন্স পাওয়ার ছিল এগুলো নাই, শেষ হয়ে গেছে। কারণ জাতিসংঘ আর জাতিসংঘের মতো নাই, ওরা এখন যাত্রা সংঘ হয়ে গেছে। মানে জাতিসংঘের বাণিজ্য যা ছিল ওইটা ডোনাল্ড ট্রাম্প এসে পুরাটাই খেয়ে দিয়েছে।
একদম পুরো। জাতিসংঘের আসলে গুরুত্ব কমিয়ে ফেলেছে। সাধারণ মানুষ এখন বিশ্বব্যাপী জাতিসংঘকে এইভাবে দেখে। তবে হ্যাঁ, জাতিসংঘের কিছু বক্তৃতা বিবৃতি কিছু কিছু ক্ষেত্রে কিছু আমার মনে হয়। রফিক ভাই নাই, তাহলে আরেকটা কথা দিয়ে আমরা শেষ করে দেব। রফিক ভাইয়ের হয়তো ওই কি একটা প্রবলেম হচ্ছিল। বলছেন রাশিয়া প্রথম স্বীকৃতি দিবে, বালুচিস্তানের কথা বলছে। একসাথে আফগানিস্তান আর বালুচকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে মিলিয়ে নেবে, এই ধরনের একটা মন্তব্য করেছেন। না, প্রথম স্বীকৃতি দিয়ে দিবে আফগানিস্তান, এরপরে ইরাক দিয়ে দিবে, এরপরে ইরান দিয়ে দিবে, সিরিয়া দিয়ে দিবে, ওই সাইড ওই বেল্ট পুরাটা দিয়ে দিবে। পাকিস্তানিরা যারে যারে ক্ষতি করছে এরা সবাই দিবে। পাকিস্তান ক্ষতি করছে আফগানিস্তানের, পাকিস্তান ক্ষতি করছে ইরাকের, পাকিস্তান ক্ষতি করছে লিবিয়ার, পাকিস্তান ক্ষতি করছে সিরিয়ার, এরা সবাই পাকিস্তানের উপরে বদলা নিবে। এইটা লেখা রাখতে পারেন। ওই ভারত রাশিয়া এরা আরো পরে দিবে, 6 মাস 1 বছর পরে দিবে, কিন্তু তলে তলে সব দিবে, সব দিবে তলে তলে। আর যেহেতু ওই যে বন্দর তো ইয়েতে না, নদী তো বেলুচে, চায়না দিয়ে দিতে তারও আগে। এখন নাকি প্রচুর চাইনিজ অস্ত্র শস্ত্র বেলুচের হাতে আছে। এটা কেমনে যায় চাইনিজ অস্ত্র? না, ওখানে তো ওখানে যে আর্মিরা, পাকিস্তান আর্মিদের যে অস্ত্র লুট হয়, মারা গেলে বা নানা জায়গা থেকে ওদেরকে উচ্ছেদ গেলে ওদের যে পরিত্যক্ত অস্ত্র পড়ে থাকে, ওদের কিছু কিছু ক্যাম্প দখলে নেয়, তখন ম্যাক্সিমাম অস্ত্রগুলো চাইনিজ। না না, তার চেয়ে দ্বিগুণ অস্ত্র এখন বেলুচের হাতে আছে। বেলুচ তো সরাসরি অ্যাটাক করছে বিভিন্ন সেনা ক্যাম্পে। আজকে 145 জন সৈন্য মারা গেছে পাক্কা, কিন্তু পাকিস্তানিরা কইছে 45 জন মাত্র। কারণ একটা কথা আছে কি, যুদ্ধে তাদের কি মারা যায় কি যায় এটা কিন্তু স্বীকার করে না, কারণ স্বীকার করলে তো ক্ষতি, দুর্বল হয়ে যাবে সেনাবাহিনী। সন্ধ্যা 6টা, এটা তো সংসদে, ওদের সংসদেই কথা বলছে পাকিস্তানের সংসদ সদস্য, ওরা বলছে সন্ধ্যা 6টার পরে আমাদের সেনাবাহিনী বেলুচিস্তানের কোন রাস্তায় দাঁড়াইতে সাহস পায় না। এটা লজ্জাজনক কি আছে চিন্তা করেন, যে সন্ধ্যা হইলে নাকি সেনাবাহিনী আর কোথাও যায় না, লড়েও না চড়েও না, সব দখল। রাশেদ হায়দার ভাই, আমরা শেষ করব। আপনি সময় দিয়েছেন, রফিক ভাই সময় দিয়েছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।